কিন্তু জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে, এই ষড়যন্ত্রের মূল কারণ হচ্ছে তিনি দেশকে কারো কাছে বন্ধক দিতে রাজি হয়নি। দেশের ১ ইঞ্চি জমি কাউকে দিয়ে উনি ক্ষমতায় থাকতে চায়নি। উনি যদি বিদেশি শক্তির সাথে আপোস করতেন, উনি ক্ষমতাচ্যুত হতেন না। কিন্তু উনার কাছে আগে দেশ বড়। দেখেন একটা উদাহরণ দেই। আমাদের বিরুদ্ধে বলা হয় যে আমরা ভারতকে সুযোগ সুবিধা দিয়েছি। যদি সুবিধা তাহলে ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ার পর কই? এই সরকার তো বলেনি যে ভারতের ৳২,০০০ কোটি টাকা লস হচ্ছে, বাংলাদেশের ৳২,০০০ কোটি টাকার উপরে লস হচ্ছে। এটা বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা বলেছেন। তাহলে শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষের সাথে ট্রান্সশিপমেন্ট চুক্তি করেছিলেন। তাহলে এইভাবে মিথ্যা তথ্য, মিথ্যা অপপ্রচার করা হয়েছিল। শেখ হাসিনা তো এই আপনারা যদি সাংগঠনিকভাবে সক্রিয় থাকতেন, সাংগঠনিকভাবে জনগণের সঙ্গে থাকতেন, তাহলে কি এই মিথ্যা কথাগুলো মানুষের ভেতরে প্রতিষ্ঠিত করা পারত তারা? হ্যাঁ, এটা আপনি যেটা বলছেন যে আমরা সাংগঠনিকভাবে যদি প্রতিটি তৃণমূলে আমরা যদি এই কর্মকাণ্ড করতে পারতাম, হ্যাঁ, তারা এটা মিথ্যা তথ্য এটা হয়তো কিছুটা করতে পারত। কিন্তু যেভাবে করতে পেরেছে এইভাবে পারত না। আমি আপনার এই কথা। কিন্তু শুধু এই সাংগঠনিকভাবে শক্তিশালী হতে পারিনি বলে যে ক্ষমতা আপনারা সাংগঠনিকভাবে অত শক্তিশালী ছিলেন না কেন? কি নিয়ে আপনারা ব্যস্ত ছিলেন? না, আমি কাছে সাংগঠনিকভাবে শক্তিশালী ছিলাম না বলেই যে জননেত্রী শেখ হাসিনার থেকে তার বিরুদ্ধে যে আন্দোলন গঠিয়েছে না। না, আমি এতে সেটা এতে বলছি না। সেটা আপনার কাছে আমার প্রশ্ন আছে। কিন্তু বুঝতে আপনি পারেন আমাকে বলুন যে আপনারা সাংগঠনিক কর্মকাণ্ড বাদ দিয়ে আপনারা কি নিয়ে ব্যস্ত থেকেছিলেন? আমি আপনাকে বলি সাংগঠনিক দুর্বলতার কোনো আমরা সাংগঠনিক কর্মকাণ্ড করেছি। কিন্তু ২ টা জায়গায় আমরা সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। অর্থাৎ আমরা যখন উপজেলা নির্বাচন করেছি, তখন ধরেন শক্তিশালী বিরোধী দল মাঠে না থাকার কারণে নিজেদের ভিতর প্রতিযোগিতার কারণে দূরত্ব বেড়েছে। অনেক জায়গায় প্রতিহিংসা হয়েছে নিজেরা। লাস্ট যখন জাতীয় সংসদ নির্বাচন করেছি, যখন বিরোধী দলগুলো নির্বাচনে আসেনি শক্তিশালী বিরোধী দলগুলো, হ্যাঁ? শক্তিশালী বিরোধী দল বিএনপি যখন নির্বাচনে আসেনি, তখন আমাদের দলের অনেক প্রার্থী স্বতন্ত্র নির্বাচন হয়েছে, সেটাকে আমরা কোনো বাধা দেইনি। এই নির্বাচন জননেত্রী শেখ হাসিনা নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য যাতে অধিকাংশ ভোটাররা ভোট কেন্দ্রে যায়, প্রতিযোগিতামূলক হয়, প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। এই কারণে কিন্তু জননেত্রী শেখ হাসিনা আমাদের দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা বা পদধারী নেতারা স্বতন্ত্র ইলেকশন করলে তাদেরকে নিষেধ করেন। আমি একটু শেষ করছি। সেই ক্ষেত্রে এই নির্বাচন জননেত্রী শেখ হাসিনা যে উদ্দেশ্যে এই নির্বাচন করার সুযোগটা করে দিয়েছিলেন, আমরা যারা নির্বাচন করেছিলাম নৌকার প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী, আমরা এই মেসেজটাকে ধারণ না করে নিজেরা জিতার জন্য যেমন প্রতিযোগিতা ভোট কেন্দ্রে আনার চেষ্টা করেছি, আবার অনেক জায়গায় প্রতিহিংসায় রূপ নিয়েছে। নিজেদের ভিতরে সংঘর্ষ হয়েছে। যার ফলে তৃণমূলের নেতা কর্মীদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব হয়েছিল, প্রতিযোগিতার জায়গায় প্রতিহিংসার রূপ নিয়েছিল। এটা হয়েছিল। কিন্তু যখন ২০১৮ সালে তো বিএনপি এসেছিল। ২০১৮ সালের নির্বাচনে কিন্তু বিএনপির সঙ্গে তখন কিন্তু আওয়ামী লীগের ভিতরে কোনো হ্যাঁ, মানে নিজেদের ভিতরে কোনো নিজেরা ঐক্যবদ্ধ ছিল। হ্যাঁ? এটা আমি বলি। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছিল। ৫ই আগস্টের আগেই ঐক্যবদ্ধ ছিল। যখন বিএনপি, জামাত এবং ইউনূসরা এই ষড়যন্ত্র করতেছিল তখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ছিল এবং প্রতিরোধ সব আ আম জায়গায় আ জনাব কামাল আমাকে একটা জিনিস বলুন। আমরা তো গত ১৫ বছর ধরেই আপনাদের মুখে শুনেছি, শেখ হাসিনার মুখে শুনেছি যে ষড়যন্ত্র হচ্ছে, রাইট? তো সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আপনাদের সাংগঠনিক কি কোন রকম কোন প্রস্তুতি ছিল? সাংগঠনিক প্রস্তুতি ছিল। কিন্তু আমরা সংঘাত এড়ানোর জন্য আমরা সাংগঠনিকভাবে শো করতে পারিনি। দেখেন আমি আপনার একটা কথা বলি। আমরা বিএনপি জামাত যখন ২৮ অক্টোবর ২০২৩ আপনার মনে আছে তারা সমাবেশ ডাকলেন, সরকার উৎখাতের সমাবেশ ডাকলেন। যেদিন তারা প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছিল সেদিন কিন্তু আমরাও আপনার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করেছিলাম। আমরা সমাবেশ করেছিলাম বলে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছিলাম এবং কোথাও কোনো সংঘাত হয়নি। শান্তিপূর্ণভাবেই
বিএনপি জি। যদিও সংঘাত করার চেষ্টা করেছে কিন্তু কোনো রক্তপাত হয়নি, সেদিন বন্ধ হয়েছিল। আমরা এরকম সমাবেশ করার ঘোষণা দিয়েছিলাম যে আমরা শান্তি শৃঙ্খলা স্থিতিশীল অবস্থা যাতে নিরাপদ থাকে ঢাকার শহরে আমরা সমাবেশ করব। সমাবেশ করা সবার গণতান্ত্রিক অধিকার। বিএনপি ছাত্ররা সমাবেশ না, 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 করবে। কামাল ভাই শুনেন। আমার মনে আছে যে গত বছর শেখ হাসিনা নিজে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে বললেন। আপনারা ৩ তারিখে মিছিল মিটিংও করলেন, রাইট? তারপরে তখন আমার জানা মতে প্রায় ৫ থেকে ১০ লাখ আওয়ামী লীগের নেতাকর্মী বিভিন্ন পর্যায়ে ঢাকা শহরে অবস্থান করছিল। তো এই যে সংঘাত এড়ানোর জন্য যে আপনারা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা কি দলের কর্মীদের কাছে পৌঁছাতে পেরেছিলেন? পৌঁছাননি তো। তারা তো জানে না যে এরকম একটা ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে। আপনাদের কি সবাইকে চলে যেতে হচ্ছে? আমাদের না তাদেরকে আপনারা এইটা বিপদে ফেললেন না? না, আমি আপনার বলি যে আমাদের ক্ষমতা থেকে চলে যেতে হবে। এটি কিন্তু আমরা জানতাম না। আমাদের নেতাকর্মীরা জানতাম না, আমরাও জানতাম না। আমরা মনে করি আমাদের যেটা বলা হয়েছে, আমরা সমাবেশ এই কারণে স্থগিত করেছি। আমরা যেটা বলা হয়েছে যে সাধারণ ছাত্রদের যে দাবি, সেই দাবি মেনে নেওয়া হয়েছে। তাদের সাথে আলোচনা করে এটির সমাধান হবে। এটা জানতেন আপনারা কোথা থেকে? কার কাছ থেকে এটা শুনেছিলেন? এটা আমরা তো আমাদের আমরা নেত্রীর কাছ থেকেই আমরা আমাদের এই মানে এই আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। ঠিক আছে না? এটা সাধারণ ছাত্রদের দাবি তো মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন এবং প্রধানমন্ত্রী বলেছেন যে সমাবেশের প্রয়োজন নেই। সমাবেশ হলে হ্যাঁ, এখানে রক্তপাত হতে পারে। কারণ এখানে তো আমরা পরবর্তীতে জেনে এসেছি আরকি। যে এইখানে 7.62 রাইফেল নিয়ে জঙ্গিদের ছাড়া হয়েছে। তারপরে জামাত শিবিরের ক্যাডাররা ঢাকা শহরে এসেছে। বিএনপি জামাতের ক্যাডাররা ঢাকা শহরে এসেছেন। তারা এই রক্তপাত ঘটাতে পারে। প্রশাসনিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তিপূর্ণভাবে এটির সমাধান করবে। জি। না ঠিক আছে আমরা বুঝছি যে এটা গোয়েন্দা সংস্থা থেকে বলেছে, টপ লেভেলের হয়তো নেতারাও তাই মনে করেছে। কিন্তু মানে যেকোনো বিচক্ষণ যাদের ন্যূনতম রাজনৈতিক প্রজ্ঞা আছে, রাজনীতি বোঝে, তারা সবাই বুঝতে পেরেছিল যে এটা টেকা সম্ভব নয়। আপনারা তাহলে কি রকম রাজনীতি করেছেন? জনগণের সঙ্গে আপনাদের আদৌ কোনো সম্পর্ক আছে কিনা? এই প্রশ্নটি ওঠে কিনা বলুন? শোনেন, জনগণের সাথে সম্পর্ক আছে। জনগণও তো জানে না যে এইভাবে ষড়যন্ত্র করে তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে চলে যেতে হবে। এটা আপনি বলতে পারেন যে যারা ষড়যন্ত্র করে তারা বুঝতে পেরেছে। আমরা তো ষড়যন্ত্রের সাথেই জড়িত না। আমরা বুঝবো যে আমরা মনে করি জনগণ আমাদের সাথে আছে, আমরা পারবো। হ্যাঁ, এইটা ধরেন বাংলাদেশে আমরা ১৫ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের দুঃখ কষ্ট আমাদের অনেকের আচরণের কারণে মানুষের ভিতরে ক্ষোভ বিক্ষোভ ছিল। কিন্তু জনগণ চাইছে বঙ্গবন্ধুর তনয় সরকার প্রধান হিসেবে দেশ পরিচালনা করুক। আমি তো যেটা বললাম সেই ক্ষেত্রে জনগণও এটা বুঝতে পারেনি যে তাদেরকে সামনে রেখে আজকে এই ষড়যন্ত্রকারীরা তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করবে। এটা ক্ষমতা থেকে তো শুধু উৎখাত না, এগুলিতে এখন তো আমরা সবাই এটা মোটামুটি নিশ্চিত যে ওই মূল উদ্দেশ্য ছিল শুধুমাত্র আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা নয়, শেখ হাসিনাকে নির্মমভাবে হত্যা হত্যা করার পরিকল্পনা তাদের ছিল। এই বিষয়গুলো শেখ হাসিনা এখন কিভাবে দেখছেন? আপনাদের সঙ্গে এই বিষয়ে কোনো কথা হয়েছে? এটা তো বঙ্গবন্ধু তনয় শেখ হাসিনা তো বলেন যে আমার তো জীবনটাই হচ্ছে বারবার আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। উনি তো ২০০৪ সালের ২১ আগস্ট আপনি জানেন। আল্লাহ রক্ষা করেছেন। একটা গ্রেনেড যদি ট্রাকের উপর পড়তো, তাহলে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের ১ম শ্রেণীর নেতারা কেউ বাঁচত না। আল্লাহ রক্ষা করছে। ১/১১ র সময় তাকে গ্রেপ্তার করে সোলো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করেছে। আল্লাহ রক্ষা করেছে। এরকম অনেকবার তার উপরে হামলা হয়েছে বিএনপির সময় এরশাদ সাহেবের উপরে তার উপরে হামলা হয়েছে তাকে হত্যা করার জন্য। আল্লাহ রক্ষা করেছে। উনি বলেন যে আমার জীবন তো হ্যাঁ, যেকোনো সময় আমাকে হত্যা করতে পারে। উনি এই ঝড় ঝঞ্ঝা জীবনের রিস্ক নিয়ে উনি দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। উনি তো দেশের জন্য কাজ করেছেন। আজকে উনার পরিবারের নামে মিথ্যা তথ্য, মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। উনার নামে অপপ্রচার করা হচ্ছে। উনার ছোট বোনের নামে অপপ্রচার করা হচ্ছে। জনগণ একদিন এই অপপ্রচারের জবাব দেবে এবং জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। জি। দেখুন, আম
আপনারা তো রাজনীতি করেন, আমি তো রাজনীতি করি না, হ্যাঁ? কিন্তু যেদিন আবু সাঈদের মৃত্যু হলো, সেদিনই কি বোঝা যায়নি যে সরকারের পতন হবে? না, আবু সাঈদের হত্যাকাণ্ডের ভিতর আমি দিয়ে কিন্তু বলেছিলাম, আমি হুম, কিন্তু সেদিনই বলেছিলাম, আমার লেখাও আছে যে এইটা একটা গণ অভ্যুত্থানের সিম্পটম। এটা নূর হোসেন এরকম মোমেন্টাম তৈরি করেছিলেন, আসাদ এরকম মোমেন্টাম তৈরি করেছিলেন। তো আপনারা যারা রাজনীতি করেন, আপনাদের কাছে মনে হয় না যে এটা একটা সিম্পটম? না, এটা একটা ষড়যন্ত্রের বই এটা আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের মানে বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার জন্য এইটা একটা ধরেন ষড়যন্ত্র আবু সাইদকে এবং সঙ্গে, সঙ্গে নেত্রী কিন্তু এই ব্যাপারে অ্যাড্রেসও করেছিলেন। আবু সাইদের পরিবারকে ডেকে এনে আবু সাইদের মৃত্যুতে উনি শোক জানিয়েছেন এবং বলেছেন বিচার বিভাগে তদন্ত করা হবে। সঙ্গে, সঙ্গে কিন্তু উনি বলেছেন। আমরাও বুঝেছি যে এটি একটা ষড়যন্ত্র। কিন্তু ধরেন এই আপনারা কিন্তু আন্দোলন আগে বাড়তে পারেন। মানে একটু ঘুরে দেখা থাকে না? আমরা তাৎক্ষণিকভাবে আমাদের অনেক কিছু বোধে আসে না। ধীরে, ধীরে ধরেন আপনি বলছেন যে অনেকেই এখন বুঝতে পারছে যে এটা একটা ভুল ছিল, এটা একটা ষড়যন্ত্র ছিল। ওকে, সময়ের সঙ্গে, সঙ্গে মানুষের কিছু রিয়ালাইজেশন আসে। কিন্তু আপনারা এই কথাগুলো ১ বছর আগেও বলেছেন, এখনো একই কথা বলছেন। ১ বছরের মধ্যে কোনো কিছু বদলায়নি আপনাদের। কোনটা ১ বছর আগে কি বলছি একটু এই যে, বলেন? যে এটা একটা ষড়যন্ত্র ছিল। এটা মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। শেখ হাসিনা ব্যবস্থা নিয়েছিলেন। তিনি শোক পালন করেছিলেন। মানে মানুষ কি গ্রহণ করেছিল? এই প্রশ্নটি আপনাদের জাগে কিনা? না, আমি মানুষ তখন গ্রহণ করেনি। আমি তো বললাম তখন মিথ্যা তথ্য বিভ্রান্তি করা হয়েছিল। যেটা প্রফেসর এম এ আকাশ বলেছেন। যে জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু প্রফেসর এম এ আকাশদেরও একটা সমর্থন ছিল। কিন্তু এটি গণ অভ্যুত্থান না। ওটা যে গণ ষড়যন্ত্র ছিল, এটি কিন্তু পরবর্তীতে এম এ আকাশ বলেছেন। তিনি কিন্তু বুঝতে পারেননি।